নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথমেই এই এপিসোডের শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের অনলাইন সংবাদ মাধ্যম বা নিউজ পোর্টাল মানুষের ভাষা.com আপনারা অবশ্যই ভিজিট করবেন এবং সেখানে সমস্ত ধরনের খবরাখবর, সাহিত্য থেকে শুরু করে দেশ বিদেশের নানান ধরনের বিষয় সেখানে আপনারা নিয়মিত দেখতে পাবেন। আসছি আজকের এপিসোডের বিশেষ একটি আলোচনায়। আপনারা এই সমস্ত আলোচনায় আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আজকের আলোচনাটার বিষয় হচ্ছে যে তথ্য সুরক্ষা। ফিরে যান, একটু মনে করুন আপনারা 2016-17 এই সময়টাতে আধার কার্ডের তথ্য নাকি নিরাপদ নয়, এবং সেই তথ্য মানে চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। ব্যক্তিগত তথ্য চতুর্দিকে ছড়িয়ে গিয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে সর্বনাশ না সারে সর্বনাশ হয়ে যাচ্ছে সকলের। এবং বিশেষভাবে সেই আন্দোলনটার নেতৃত্ব দিলেন কে? আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দিল্লি থেকে রাহুল গান্ধী সহ আরো বিরোধী দলের মানে কেন্দ্রের বিরোধী যে সমস্ত দল আছে তারা আন্দোলন গড়ালো আদালতে। আদালত মানে সুপ্রিম কোর্ট। দীর্ঘ সওয়াল জবাবের পরে সুপ্রিম কোর্ট বেশ কিছু নির্দেশিকা দিলেন আধারের বিষয়ে, এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরে তখন আধারের পরিষেবা চালু ছিল। আজকে একটা প্রশ্ন সকলের কাছে, আপনাদের সকলের কাছে করতে ইচ্ছা করছে। একটু ভেবে দেখুন তো, যে তখন আধারের তথ্য হারিয়ে যাওয়া মানে ছড়িয়ে যাওয়া, ব্যক্তিগত তথ্য লিক হয়ে যাওয়া, এই নিয়ে যাদের মাথায় মুহূর্তের মধ্যে আকাশ ভেঙে পড়েছিল, আজকে তার অবস্থাটা ঠিক কি? আজকে এই সেই তৎকালীন সময়ের যিনি বিরোধিতা করেছিলেন আধারের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সুপ্রিম কোর্ট যে রায়গুলো দিয়েছিলেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন এসআইআর এ ওই আধার যাতে অ্যালাউড হয় সেটা নিয়ে আন্দোলন করেছেন। আপনারা জানেন সুপ্রিম কোর্ট আধারে কয়েকটি নির্দিষ্ট ধারায় আধারকে এসআইআর এ ইনক্লুড করেছে। আজব ব্যাপার। আরো আজব ব্যাপার হচ্ছে এই যে তথ্য নাকি লিক হয়ে যাচ্ছে, এই আওয়াজটা খুব ওঠে। আচ্ছা বলুন, আজকে এই যে অনলাইন ওয়ার্ল্ড, সারা পৃথিবীব্যাপী প্রত্যেকে ফেসবুক ব্যবহার করছে, ইনস্টাগ্রাম ব্যবহার করছে, আরো নানান ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, বিভিন্ন ধরনের ডোমেইনে নিজেদের নাম সাইন আপ করছে, মানে রেজিস্টার করছে, এবং তারপরে একটি নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে কোথাও কোথাও তারা নাম লগ ইন করেন, মানে সেই ডোমেইনটি বা ওয়েবসাইটটি ব্যবহারের পূর্ণ সুযোগ তারা পান। এখন বিষয় হচ্ছে, এ বাদে অফলাইন সেকশনে এবার আসুন, ভাবুন, এই এসআইআর এই দেখুন প্রচুর মানুষ তথ্য জেরক্স করছেন, তাদের কারোর রেশন কার্ড, কারোর ভোটার কার্ড, কারোর প্যান কার্ড, কারোর আরো পাসপোর্ট, আধার কার্ড তো বটেই। সেই জেরক্স গুলো করে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষত তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে ভোট রক্ষা শিবির টিবির, এই ওনারা যেটা বলেছিলেন, আমি সেটাকে নিয়ে আমি তাদের পলিটিক্যাল স্টান্স ঠিক আছে, আমি এই একটা বিশেষ জায়গা ধরতে চাইছি যে এই মানুষগুলো সেখানে সেই বাঞ্চ জেরক্স কপি নিয়ে সেখানে গিয়ে তারা জমা দিচ্ছেন। তাহলে সেই যে কপিগুলো ওখানে জমা পড়লো, আপনার নিজের ব্যক্তিগত তথ্য কোথায় আর গোপন থাকলো? গেল পার্ট 1। এরপরে আপনি ভাবুন তো, রেলে যারা নর্মাল টিকিট কাটেন সেখানে আধার কার্ড দেখাতে হয়, বিভিন্ন জায়গাতে হসপিটাল থেকে শুরু করে এখানে ওখানে সেখানে আধার কার্ড দেখাতে হয়, অথবা হোটেলে গেলে পর্যন্ত আধার কার্ডের জেরক্সটা জমা দিতে হয়, ভোটার কার্ডের জেরক্স জমা দিতে হয়, মানে সব জায়গাতেই কোনো না কোনো ডকুমেন্টের জেরক্স জমা দিতে হয়। কিন্তু কথা কি ছিল, যে আমার তথ্য আমার কাছে থাকবে, মানে আমার এপিক নাম্বার, আমার আধারের নাম্বার, সেটা যেন লিক না হয়।
তা এ তো আর কিছু বাদই নেই, এ তো সর্বত্র ছত্রাকার হয়ে গেছে। তথ্যর নিরাপত্তাটা আর কোথায় আছে? আর ঠিক এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এবার আর দেখতে পাচ্ছেন না সেটা, যে তথ্যের সুরক্ষা পুরো আস্ত আকাশ সবার মাথার মধ্যে তখন ভেঙে পড়েছিল। লম্বা লাইন দিয়ে সবাই বলেছিলেন যে তথ্য সব হ্যাক করে নিচ্ছে, ফোনের থেকে তথ্য বার করে নিয়ে কত কিছু সব করে ফেলতে পারে। হ্যাঁ পারে, অবশ্যই পারে, আসছি সেই প্রসঙ্গে ছোট্ট করে। কিন্তু মাননীয় সুপ্রিম কোর্ট আর ওনারাও আর কিছু দেখতে পাচ্ছেন না, ওনারা কিছু দেখতে পান না। ওনারা দেখতে পান যে দিল্লির রাস্তায় স্ট্রিট ডগ কুকুররা কি করছে। ওনারা আরাবল্লী পর্বত দেখতে পান, সুয়োমুটো কেস করেন কুকুরদের কিভাবে কি পুনর্বাসন দেওয়া যায়, মানুষের যাতে অসুবিধা না হয়, দীর্ঘ সওয়াল জবাব পড়ে এবং জরুরি ভিত্তিতে সওয়াল জবাব হয় সেগুলোর। কিন্তু একের পর এক দুর্নীতি, একের পর এক মানে আর্থিক তছরূপ থেকে শুরু করে নানান ধরনের ক্রাইম, আরজিকরের মতো ক্রাইম, সেগুলোতে তাদের নিজের থেকে উদ্যোগ নিয়ে দ্রুত শুনানি করে অপরাধীকে শাস্তি দেওয়ার কথা মনে পড়ে না, সেটা তো পড়েই না। আর এই যেমন তথ্যের সুরক্ষা, তথ্যের সুরক্ষা বলে আর মানে পুরোটাই অসুরক্ষা হয়ে গেল, আর কিছু তাদের কিছু মনে পড়ে না। গত এপিসোডে বলেছিলাম যে আচ্ছা বিচারপতি যারা, আচ্ছা তারাও তো জনগণের ট্যাক্সের টাকায় একটা নির্দিষ্ট পদমর্যাদা হোল্ড করে মানুষের অগাধ বিশ্বাস, মানুষ পুরো জীবনটা ছেড়ে দিচ্ছে তাদের হাতে। কাদের হাতে? এক হচ্ছে ডাক্তারদের কাছে, চোখ বুঝে কিচ্ছু করেন না, ডাক্তারের হাতে পুরো মাথা থেকে পা পর্যন্ত নিজের পুরো জীবনটাকে তার হাতে সঁপে দেয় মানুষ। আর কোথায়? আদালতে, বিচারকের কাছে সম্পূর্ণ সঁপে দিচ্ছে। তা এরাও তো জনগণের ট্যাক্সের টাকায় এই বিচারপতিরা বিচারপতি হয়েছেন। তাহলে বিচার যদি না দিতে পারেন, গত এপিসোডে বলেছি, ছেড়ে দিন, চাকরি ছেড়ে দিন, কারণ আপনাদের সরাতে গেলে বহু বড় একটা প্রসেস আছে। মানুষকে একটু বাঁচতে দিন। এটা আমি বিচার ব্যবস্থার প্রতি মাথা নিচু করা, শ্রদ্ধা, সংবিধানের প্রতি মানে আন্তরিক শ্রদ্ধা দেখিয়ে বলছি। কারণ মানুষ নিয়েই তো সিস্টেমটা, এবং তাই জন্যেই তো বিচারপতিদের যদি ভুলভাল কাজ কেউ করেন তাদের ইমপিচ করার ব্যবস্থা পর্যন্ত আছে। কিন্তু যখন এত শ্লথ একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটা নিয়ে অন্তত ভাবার দরকার আছে যে 150 কোটি বা কম বেশি একটা দেশের মানুষের সংখ্যা, কতজন মাত্র বিচারক বা বিচারপতি আছেন? লোয়ার কোর্ট টু সুপ্রিম কোর্ট পর্যন্ত মাত্র কজন বিচারপতি আছেন? সংখ্যাটা ভাবলে চমকে যেতে হবে। এবং এটা কি সম্ভব আমাদের দেশে এই গোটাটাকে বিচার দেওয়া? এই প্রসঙ্গটা থেকে সরে আসি, যেটা নিয়ে আসল কথা বলছিলাম। সেটা হচ্ছে যে আজকে এই তথ্য সুরক্ষা নিয়ে আন্দোলন করে কিন্তু যে সমস্ত মানুষ তখন ওই আধার এনরোলমেন্টের কাজে জড়িত ছিলেন, তাদের জীবনের কর্ম আপনারা ছিনিয়ে নিয়েছেন। এই মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার ওই আন্দোলনের ফলে চোখে দেখা গেছে, যেদিনকে সুপ্রিম কোর্ট প্রথম রায়টা দিয়েছিল, লাড্ডু বিলি হয়েছিল, আধার আর লাগবে না। তার ঠিক পরে আবার একটা রায় হলো, ফাইনাল ভার্ডিক্ট হলো, সেটাতে দেখা গেল লাগবে, তখন আবার মুখটা ভার হয়ে গেল। কিন্তু এখন তারাই আবার বলছেন আধারটাই লাগবে। এত দ্বিচারিতা কেন? আর যেটা বলছিলাম, এটার থেকে বরং বেশি জরুরি ছিল কোনটা বলুন? এটার থেকে বেশি জরুরি ছিল গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, এখন যেমন এই বুথ করেছেন, এই বুথে বুথে প্রতিটি মানুষকে সাইবার সিকিউরিটি, মানে কিভাবে আমার তথ্যকে সুরক্ষা রাখবো আমার ফোনের মধ্যে, বা কিভাবে আমি লগ ইন করলে আমার পাসওয়ার্ডকে কিরকম শক্তপুক্ত করা যায়, কিভাবে পাসওয়ার্ডকে পাল্টাতে হয়, আধুনিক ব্যবস্থার মধ্যে যখন এসেই পড়েছি আমি বাধ্য হচ্ছি সেটাকে ব্যবহার করতে, সেই শিক্ষাটা বড়জোর বেশি করে দেওয়ার দরকার ছিল। এবং পিএমজি দিশা নামে একটা প্রকল্প প্রধানমন্ত্রী
তরফ থেকে, ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে চালু ছিল পিএমজি দিশা, প্রধানমন্ত্রী গ্রামীণ সাক্ষরতা মিশন। তা সেটা দিয়ে যে একটা ডিজিটাল লিটারেসি গড়ে তোলা, মানে সেটা যাতে পায়, উদ্যোগটা ছিল। কিন্তু এই উদ্যোগটা কতটা একদম রুট লেভেলে গিয়ে ফলপ্রসূ হয়, ধরা যাক 5% ফলপ্রসূ হয়েছে, তার সুফল মানে মানে কি বলবো, অপেক্ষাকৃত বয়সে তরুণ নবীন যে সমাজটা, তারা তাদের বাড়ির মানুষকে টুকটাক টুকটাক শেখাচ্ছে। এখন তো আরো বেশি শেখাচ্ছেন, বরঞ্চ সেটা দরকার, সাইবার সিকিউরিটিটা বেশি করে শেখার দরকার, তথ্যের সুরক্ষা আজকে তো হাটে বাজারে চলে গেছে। বিভিন্ন রকম ফোন আপনার কাছে কেন আসে, কোথা থেকে তারা নাম্বার পায়, ঠিক এইভাবেই তো ডাটাটা বিক্রি হয়, তথ্যটা বিক্রি হয়। আর এটার এগেনস্টেই তো সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছিলেন। আপনারা ভাববেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন যে এই দ্বিচারিতার ফলে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং আসল দিকটাতে, আসল শিকড়টাতে কেউ নজর দেয় না। আজকের এপিসোডে এই পর্যন্ত। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাতে, এবং কমেন্ট অবশ্যই করবেন। এরকম ইন্টারেস্টিং আরো বেশ কিছু এপিসোড নিয়ে আমরা আসছি। সমস্ত পারিপার্শ্বিক বিষয়গুলোর উপর আমরা যেমন নজর রাখছি, আগামী দিনেও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেও কিন্তু আমরা এপিসোড নিয়ে আসব। তাহলে আমরা যেমন নজর রাখবো মানুষ কি ভাবছে, মানুষের মনের কথা কি বলছে সেদিকে, চারপাশে কি ঘটছে সেদিকে, তেমনি আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। নমস্কার।